গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, এবং সেটার ফেসবুক পোস্টে আমরা এটা ছবিও দেখেছি। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, এই ছবিটা আমার ভালো লাগে না। এইটা যে আমার ভালো লাগে না, এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি, জানতেও চেষ্টা করেছি। আজ আপনাকে পেলাম, তাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে, এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন? তো আপনার উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালনকালীন সময়কার কথা বলি। প্রথম মানে কিছু অভিযোগও বলি না আসিফ, যেমন ধরেন মন্ত্রী হিসাবে, মানে আসলে উপদেষ্টা তো মন্ত্রী পদমর্যাদা সমান, আপনি যেসব সরকারি নিরাপত্তা থাকে তার সবই আপনি পাচ্ছেন, তারপরও আপনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন সেটি মানে ঠিকই আছে, সরকারি পদবীর যোগ্যতা বলে তাই আপনি নিয়েছেন, কিন্তু মন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার সে সময় আপনি ভরসা রাখতে পারেননি, ভুলে আপনি রাখতে পারেননি বলেই তো সে আপনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন। তো সেইটা আবার ভুল করে ম্যাগাজিন বিদেশে নিয়ে গেছিলেন। আমার প্রশ্ন সেখানেও না, আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ফেসবুক পোস্টে এরকম দিয়েছিলেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও বিদেশে কেন সাংবাদিকদের কাছে গেল বা সাংবাদিকদের কাছে গেলে, এটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন তোলাটা ঠিক আছে? মানে আমরা না, মানে যে কোনো সাংবাদিকই যে কোনো জায়গায় তো যে কোনো তথ্য পেতে পারেন। আপনি ওইটা আপনার কাছে একটা বড় বিষয় কেন মনে হলো যে বিমানবন্দর থেকে এই ভিডিওটা যেখানে গেছে আপনি সেটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এটা ভুল করে গেছে, তারপরে এটা কিভাবে সেটা চলে গেছে সেটার ব্যাখ্যা আপনি দিয়েছেন, কিন্তু আপনি ভিডিওটা কেমনে গেল সেইটার ব্যাপারে আপনি কেন দৃষ্টি দিলেন? প্রথমত কারেকশন হচ্ছে ওই ইয়াটা ম্যাগাজিন বিদেশে যায়নি, বাংলাদেশের না না, আমি বিদেশে যাইছি এটা বলি নাই, বাংলাদেশে এয়ারপোর্টে ধরা পড়ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা স্ক্যানিং এ এসেছে। তো এটা আসলে ওই সেদিন আমি একদম ভোরে আমার নিজের ব্যাগ তো নিজেরই গুছাতে হয়, তো গুছাতে হচ্ছিল যে কারণে আমি ইয়াটা পিস্তলটা বাইরে রাখলেও ম্যাগাজিনটা আসলে রাখতে ভুলে গেছিলাম বাইরে, তো সেটা চলে গিয়েছিল ভুলবশত। এটা আনইনটেনশনাল ছিল, কারণ ম্যাগাজিন দিয়ে আমি আসলে কি অ্যাচিভ করব, বাট এটা একটা ভুল তো অবশ্যই ছিল। তবে দেখেন খালেদ ভাই, যে আমাদের এয়ারপোর্ট তো একটা গুরুত্বপূর্ণ এবং সিকিউরড একটা জায়গা। এয়ারপোর্টের একদম বোর্ডিং এর জায়গাটা, সেটা আমি মানে ইভেন আমি ট্রানজিটে ইস্তাম্বুল নামার কথা, ইস্তাম্বুল নামার আগে আগে ইস্তাম্বুল নেমেই আমি দেখলাম যে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। তো মানে এটা আমি একটা জায়গায় পয়েন্ট করতে চাইছি যে আসলে আপনি আমি উপদেষ্টা থাকা অবস্থাতেও সার্ভেইলেন্সের মানে মানে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ক্ষমতার কেন্দ্রগুলো তো বিভিন্ন জায়গায়। আমি উপদেষ্টা থাকা অবস্থায় আমার প্রতি যে ধরনের সার্ভেইলেন্স করা হয় এবং মানে সরকারের দায়িত্ব থেকে রাষ্ট্রের সার্ভেইলেন্সের না, আমি একটু জানতে চাই এই সার্ভেইলেন্সটা কি এবং আপনার আনন্দ দেয় না? মানে প্রায় একই রকম সার্ভেইলেন্সে মার্কিন রাষ্ট্রপতিও থাকেন, মানে যারা যত বেশি গুরুত্বপূর্ণ তারা তত বেশি সার্ভেইলেন্সে থাকেন। আপনি তো আর চুরি করতেছেন না, আপনি তো আর ডাকাতি করতেছেন না, আপনি সার্ভেইলেন্সে থাকলে কি অসুবিধা? না, সার্ভেইলেন্স থাকলে তো অসুবিধা না, কিন্তু এটাকে তো আপনার নেগেটিভলি ফ্রেমিং মনে করেন। আমি কোথাও একটা খেতে গেলাম, হ্যাঁ, তো এটা তো আমার জন্য একটা দৈনন্দিন জিনিস এবং আমি তো খাইতে যাইতেই পারি, এই স্বাধীনতা তো আমার থাকা উচিত। কিন্তু এইটাকেও তো ভিন্নভাবে ফ্রেমিং করা। আমি কয়েকদিন আগে ইয়াতে একটা পোস্ট দেখলাম যে আমি এক জায়গায় বসে আমরা মানে 4-5 জন খাইতেছি, তো একটা একটা গুমনাম পেজ, বাট ওটা আমাকে নিয়ে পোস্ট দেওয়ার কারণে ওই পোস্টটা ভালো রিচ হয়েছিল। তো ওইখানে না, কিন্তু না, লিখছে হচ্ছে আপনি খাইতে গেছিলেন হচ্ছে আপনার ওই বন্ধুদের সাথে যারা এখন এনসিপি নামক রাজনৈতিক দলটার সাথে না না সম্পৃক্ত। না না, ওরা ওরা ওইটা NCP র ওইটা সাথে না, না, ওইটা না। ওরা ওই ওরা ছাত্র অধিকার পরিষদ আমার সাথে ছিল, পরবর্তীতে ওরা বাকচাষের সাথে বাকচাষের এখন আচ্ছা ছাত্র আচ্ছা, রাজনীতির সাথে গণতান্ত্রিক ছাত্র সম্পৃক্ত। সংসদের হ্যাঁ সাথে, হ্যাঁ, গণতান্ত্রিক হ্যাঁ। ছাত্র সংসদের তো সাথে। মানে ওইখানে টেবিলের মধ্যে শুধু পানির বোতল ছিল, কিন্তু ওই পোস্টে উল্লেখ করা হয়েছে যে আসিফ মাহমুদ হচ্ছে মদ খেয়ে, আসিফ মাহমুদের সহযোগীরা সহ মদ খেয়ে মাতাল হয়। তো এটা যে ফ্রেমিং করাটা হচ্ছে, যে সার্ভেইলেন্স করে এটাকে ফ্রেমিং করা, তো এইটা তো প্রবলেমেটিক এবং এটা এক ধরনের পারসেপশন তৈরি করে। প্রত্যেকটা জিনিস তো আপনি বা আমি বসে বসে উত্তর দিতে পারবো না। না, আপনার কাছে কি এটা মনে হয় না যে ধরেন আপনি বাংলাদেশে, মানে আমি সাংবাদিকতার করি বলে আমি দেখি যে বাংলাদেশে যে কজন একজন তারকা আছেন, আপনি তার মধ্যে সবচেয়ে বড় তারকাদের একজন এখন, সেটা জুলাই আন্দোলনের জন্য হোক, পরে আবার সরকারে যাওয়ার কারণে হোক, সেই জন্য এই ধরনের ইয়া তো থাকারই কথা। কিন্তু আপনার ইঙ্গিতে কি এইটা ছিল যে এই সার্ভেলেন্সটা সরকারের ভিতরে যে অনেকগুলি কেন্দ্র বা সরকার তাদের কেউ করতেছে? আমি আরো সরাসরি বলি, এটা কি কোনো গোয়েন্দা সংস্থাকে আপনি ইঙ্গিত করেছিলেন?
হ্যাঁ, আমি আমি এর আগেও বলছি যে হুম কিছু রিপোর্টের ব্যাপারে আমি একটা সংবাদ সম্মেলনে বলতে গিয়ে হুম বলছিলাম যে আমাকে হাউস থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে এইটা তো আমাদেরকে চাপ দিছে করার জন্য, এবং এটা টেক্সটটা হুবহু আমি হাউসে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে একটা নাম্বার লিখলেন এখানে, এটা হুম কিসের রেফারেন্সে লিখছেন? আপনাদের ইনফো ইয়াতে হুম তো রিপোর্টে তো লেখা জানা গেছে, হুম জনশ্রুতি আছে, এই কিসের রেফারেন্স আপনারা লিখলেন? তখন বললো এটা আমাদেরকে একটা গোয়েন্দা সংস্থা থেকে দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য। তো এই যে এটা তো সরাসরি আছে, আমি সরাসরি কয়েকবার বিভিন্ন জায়গায় বলছি, এবং এটাকে এই মানে আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছি হুম যেখানে আসলে আমার কোনো প্রতিষ্ঠানও আমার বিরুদ্ধে আসলে কাজ করছে কিনা হুম। এটাও আসলে বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায় আর কি। গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন, সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, এবং সেটার ফেসবুক পোস্টে আমরা এটা ছবিও দেখেছি। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, এই ছবিটা আমার ভালো লাগে নাই। এটা যে আমার ভালো লাগে নাই, এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি, জানতেও চেষ্টা করেছি। আজ আপনাকে পেলাম, তাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন, এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে, এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন? না, আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না। আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি, সেই কমিটির সদস্য, এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই। এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল, সেখানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তো সেই জায়গা থেকে সরকারের কন্ট্রোল রুমে আইন আমাকে শৃঙ্খলা, আমি একটু 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 করে শুনে শুনে আসি। সরকারের আইন হুম। শৃঙ্খলা বিষয়ক কমিটিতে আর কে আছে? মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি, আর কোন উপদেষ্টা কে আছেন? হ্যাঁ, আরো প্রায় এটা হয়তো 12 জন উপদেষ্টার আইন শৃঙ্খলা বিষয়ক মানে কমিটির 12, মানে আইন উপদেষ্টা। শৃঙ্খলা বিষয়ক কমিটির সব উপদেষ্টাই মোটামুটি সদস্য নাকি 12-13 জন সদস্য? না, সব উপদেষ্টা না, 12 জন সদস্য বোধহয়। এবং তারা এরকম কন্ট্রোল রুমে গিয়ে থাকতে পারেন, মানে আইনে বাধা নাই? না, ফর্মালি তো এতে কোনো আসলে বাধা নাই। আমি আচ্ছা। তো সরাসরি কোনো নির্দেশনাও দিচ্ছিলাম না, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিচ্ছিলেন, আমি সেখানে কোঅর্ডিনেশন করার চেষ্টা করছিলাম। যেমন মনে করেন এই যে পুলিশ পাঠানো হবে, কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন অবরোধ করে রাখছে, পুলিশ যেতে পারছে না। তো এই কারণে এই কোঅর্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন, আমি গিয়েছিলাম। এবং তো ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে, পূর্ব পরিচিতি আছে, তো ওদেরকে বলে তখন ওই কোঅর্ডিনেশনটা করা, যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি না এই হয়। এই ছবিটি কে তুলেছিল? আপনার কোনো সহকারী? মানে কে পোস্ট করেছিল? এই ছবিটির উৎস কি? উম এই ছবিটা আমার সাথে থেকে কেউ তুলেছিল, এবং আমার পেজে হয়তো ইয়ে আপনি, করেছে। হ্যাঁ, যে আপনার উম, পেজে এটা পোস্ট উম, করেছিলেন কি আপনি এটা জানাতে যে মানে আপনি খুব পাওয়ারফুল একজন উপদেষ্টা, আপনি ইচ্ছা করলে? না, না, এইটা পোস্ট করা হয়েছিল যে সরকার এটা নিয়ে কাজ করতেছে। তখন এই ধরনের একটা ইয়া চলছিল যে সরকার কিছু করতেছে না, এখানে মানুষগুলো মারা যেতে পারে। তো অ্যাটলিস্ট গভর্নমেন্টেরও তো একটা ইয়া থাকা, সে থাকা উচিত সেই জায়গা থেকে, যে গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং এবং গভর্নমেন্ট ইজ কনসার্ন। মানে